সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক চর্চা.com সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে। মিস্টার সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর আগে চলুন দেখে এসে আজকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলো। সংখ্যালঘু প্রার্থীদের ৭৭% উচ্চ শিক্ষিত। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে তারেক রহমান। যারা আমাদের মতো মুসলিম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায়, জনসভায় জামায়াত আমির। আমার দেশের শিরোনাম, দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচনী ইশতেহার প্রকাশ। ২৬ বিষয় বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে ৪১ প্রতিশ্রুতি। নির্বাচন বানচালে ভারতের নীল নকশা, বড় হামলার ছক। এটি আরেকটি শিরোনাম। দৈনিক ইত্তেফাকের বিশেষ পাতা, জনতার বাংলাদেশ, ন্যায় নিরাপত্তা ও সমৃদ্ধির দেশ গড়তে বিএনপির প্রতিশ্রুতি। ধানের শীষে ভোট দিন। সমকালের শিরোনাম, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ, শ্রমিক কর্মচারী ধর্মঘট। গুপ্তরা জালেম রূপে আবির্ভূত হয়েছে আরেকটি শিরোনাম। যুগান্তরের শিরোনাম, বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান বলেছেন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত। সাবেক স্পিকারও বাধা নেই, শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। ইনকিলাবের শিরোনাম, লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা, সেফ এক্সিটের আলামত প্রশ্নবোধক চিহ্ন। বৈষম্যের ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। ৪১টি খাতে পরিকল্পনা তুলে ধরে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। মানব জমিন, একটি দল ব্যালট ছাপাচ্ছে, এদের থেকে সাবধান, বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান। ২৬ বিষয়ে প্রাধান্য দিয়ে জামায়াতের ইশতেহার ঘোষণা। কালের কণ্ঠ, চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি। ভারতকে মার্কিন শুল্ক ছাড়ে চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি। কালবেলা শিরোনাম, স্বতন্ত্রের চাপে বিএনপি, নতুন জালেম রূপে এসেছে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা, নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াতের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কেমন হবে নির্বাচন, জনগণ কি ভোট দিতে যাবে। দেশ রূপান্তর, জোটের ভোট চাপের ভোট, ১০ আসনে বড় আশা এনসিপির। নয়া দিগন্ত শিরোনাম, ইনসাফ, সুশাসন ও কর্মসংস্থান, জামায়াতের রাষ্ট্র পুনর্গঠনের ইশতেহার, ক্ষমতায় এলে নারীদের মন্ত্রী করা হবে ডাক্তার শফিক। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সেনাপ্রধান। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা এখন জালিম হিসেবে আবির্ভূত, বিএনপির বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান। বণিক বার্তার শিরোনাম, বিপ্লবী বাগ্মিতায় রাষ্ট্র সংস্কারের দেজাভু, পশ্চিমা উচ্চ শিক্ষিতদের নেতৃত্ব। গুপ্তরা নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে, ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে, বরিশালে তারেক রহমান। দ্য ডেইলি স্টারের শিরোনাম, চট্টগ্রাম পোর্ট অ্যাট কমপ্লিট স্ট্যান্ড স্টিল। আরেকটি শিরোনাম, জাস্ট, হিউম্যান অ্যান্ড সেফ বাংলাদেশ, জামায়াত প্লেজেস ইন ইটস ইলেকশন ম্যানিফেস্টো সেটস 26 priorities. Those once hidden are now precious. Hinting at Jamaat activists, Tarek also alleges they are making fake seals ballots. Observer, no scope for election derailment, armed forces chief. সবশেষে আমার কাছে আছে নিউ এজ পত্রিকা, শিরোনাম, ফিমেল ক্যান্ডিডেটস রিপোর্ট সার্চ ইন অনলাইন অ্যাবিউজ, ন্যাশনাল ইলেকশনস, undercover activists rise as new tyrant, says Tarek, Jamaat unveils manifesto with 26 priorities. মিস্টার সোহরাব হাসান, আমরা সবগুলো পত্রিকা দেখলাম। শিরোনামে মোটামুটি বড় দাগে বিএনপি এবং জামায়াতের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে শিরোনাম করা হয়েছে। আপনি জানেন যে গতকাল জামায়াত ইসলামী তাদের ম্যানিফেস্টো অর্থাৎ নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন এবং নির্বাচন উত্তর যদি তারা ক্ষমতায় দিতে পারে কী কী করবেন সেই বিষয়গুলো বলা হয়েছে। সেখানে কিছু বিষয় যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত একটি
নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ এবং নারীদের কর্মঘণ্টা তারা আগেও বলেছিল, ইশতেহারও সেটা বলেছে যে কর্মঘণ্টা কমিয়ে আনবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করবে। তো মোটা থেকে এটা নিয়ে কি বলবেন, ইশতেহার নিয়ে? না, চাঁদাবাজি বন্ধের কথা বলেছে, দুর্নীতি বন্ধের কথা বলেছে, এটি তো খুবই আমরা স্বাগত জানাই। কিন্তু জামাত ইসলামী যখন বলে যে মানবিক বাংলাদেশ করতে চায় এবং একই সঙ্গে নারীর অধিকার, নারীর যে পূর্ণ অধিকার দিতে যে অস্বীকৃতি তাদের, এটি সবিরোধী না, শুধু এটি অমানবিক। প্রথম হচ্ছে নারী নেতৃত্বে আসতে পারবে না, মানে এই ধরনের রাজনৈতিক অবস্থান, এটি কিন্তু মানবিক সমাজের পরিপন্থী। জামাত ইসলামীর আমিরের সাম্প্রতিক বেশ কিছু বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে তার বক্তব্য, তার তার এক্স হ্যান্ডেল এটাই হ্যাক করা হয়েছে। আমরা সেটা যদি বাদও দেই, জামাত ইসলামের যে পূর্বাপর যে বক্তৃতা, বিবৃতি এবং তাদের গঠনতন্ত্র তো নারীকে সমান অধিকার দেয়নি। জামাত ইসলামী একদিকে বলেছে যে তারা প্রচলিত আইনি রাষ্ট্র পরিচালনা করবেন। তা প্রচলিত আইনে তো নারী পুরুষের বৈষম্য করার সুযোগ নেই। এখন নারীরা পথে ঘাটে, ঘরের বাইরে নির্যাতনের শিকার হচ্ছে, এই অজুহাতে তাদেরকে ঘরে বন্দি করে রাখার কোনো সুযোগ নেই। তারা বলেছেন যে তারা ক্ষমতায় আসলে নারীদের মন্ত্রী করবেন, কিন্তু এমপি পদে একজনকেও মনোনয়ন না দেওয়ার কি কারণ থাকতে পারে, এই প্রশ্নগুলো আসবে। তারপরে এখন যেহেতু নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি, এর মধ্যে জামাত ইসলামী যে ইশতেহার দিয়েছে অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু মৌলিক বিষয়ে তাদের এই যে দ্বিধাদ্বন্দ্ব অথবা বলবো যে এক ধরনের অনুদারতা, তা এটি মানুষ কীভাবে নেবে? তারা ভোটারের কাছে যাচ্ছেন এবং ভোটাররা যাদের পছন্দ করে তারা মিলেই দেখবেন যে বিএনপি এখনও নির্বাচনী ইশতেহার দেয়নি, বিএনপি শুক্রবার দেবে, ইসলামী আন্দোলন দিয়েছে, এনসিপি দিয়েছে। এগুলো বিচার বিবেচনা করে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সব রাজনৈতিক দলই যে কাজটি করেছে, ইশতেহারকে গুরুত্ব দেয়নি। না হলে এক সপ্তাহ আগে না, অনেক আগেই কিন্তু নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা। বিএনপি তো এখনও দিতেই পারেনি। বিএনপি শুক্রবারে, অর্থাৎ শুক্রবার আগামী বৃহস্পতিবার নির্বাচন। তখন মানুষ এই নির্বাচনী ইশতেহার নিয়ে কখন আলোচনা করবেন? তখন তো হচ্ছে শেষ মুহূর্তে ভোটারদের কাছে যাওয়া, ভোটাররা সিদ্ধান্ত নেবে, মানে তখন আর ইশতেহার পড়ার বা পর্যালোচনার সুযোগ নেই। কিন্তু এবার তো সময়ও কম পাওয়া গেছে, অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন। তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে কেন দিল না? মানে তাদের তো এই প্রস্তুতিটা, নির্বাচনের প্রস্তুতি তো আর এখনই না, যখন তফসিল ঘোষণার আগে থেকেই তাদের প্রস্তুতি থাকার কথা। এখন তো তারা আসলে নির্বাচন প্রচারে গিয়ে যে ফিডব্যাকগুলো পাচ্ছে সেগুলো ইনকর্পোরেট করার ব্যাপার আছে ইশতেহারে, সে কারণে কি এখন তার তো নির্বাচনের আগের দিন দিলেই হয় যে আমরা জনগণের কাছ থেকে যে মতামত পেয়েছি তার ভিত্তিতে। আসলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিতে অভাব আছে। এবং আপনি দেখুন যে রাজনৈতিক দলগুলো যে নেতারা প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিচ্ছে একে অপরের বিরুদ্ধে, তারা কি করবেন, তাদের কি নীতি পরিকল্পনা, তা এই বক্তব্যের চেয়ে বেশি দিচ্ছে যে অন্য পক্ষে কী কী অন্যায় করেছে, কী কী দুর্বলতা আছে। যেমন পোস্টাল ব্যালট নিয়ে কথা উঠেছে, সিল নিয়ে কথা উঠেছে। এখন সিলটা কে তৈরি করল? একজন জামাত নেতার নাম এসেছে, আবার তিনি কেন্দ্রীয় কোনো নেতা নন, জেলা কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো সুতরাং এক ধরনের জনমনে কিন্তু এসব নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে যে নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আছে। সবটা মিলে নির্বাচনে যে সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ থাকা দরকার, সেটি অভাব আছে। এখন নির্বাচনী ইশতেহারে আবারও বলবো যে নির্বাচনী ইশতেহার আরও অনেক আগে দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলো হয়তো এটিকে গুরুত্বই দেয়নি। আর যেহেতু নির্বাচনটি মানে সব দলের অংশগ্রহণে হচ্ছে না,
আওয়ামী লীগের মতো একটি দল, বড় দল মাঠে নেই। সুতরাং বিএনপি এবং জামাতের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে কে হারে কে যেতে ভোটাররাই ঠিক করবে। তবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও মাঠে না থেকেও কিন্তু মাঠে আছে। কারণ আপনি দেখেছেন যে সব দলের যারা প্রচার করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, সমাবেশ করছেন, সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীরা সেখানে উপস্থিত থাকছেন এবং আওয়ামী লীগের কর্মীদের সন্তুষ্ট করতে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেওয়া হচ্ছে। এক ধরনের আওয়ামী লীগের ভোটারদের নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে। এখন এটি নির্বাচন পর্যন্ত চলবে। এটি তো সত্য কথা। যারা আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিল বা শীর্ষ সারিতে ছিল, যারা অপরাধী, তারা তো চলে গেছে, কিন্তু যারা নিরপেক্ষ ছিল, যারা নিরপেক্ষ সাপোর্টার ছিল, তারা তো দেশেই আছেন এবং তারা তো ভোট, যেহেতু তারা ভোটার, ভোট দেওয়া তো তাদের মৌলিক অধিকার। সুতরাং এই প্রতিদ্বন্দ্বিতা মৌলিক অধিকার না? যে একজন নাগরিক হিসাবে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, মামলা না থাকে, আপনি তাকে তো নির্বাচন থেকে বারিত করতে পারেন না। কিন্তু আপনি শুধু ভোট দিতে পারবেন, আইনগতভাবে কার্যক্রম, আপনি শুধু ভোট দিতে পারবেন, কিন্তু নির্বাচন দাঁড়াতে পারবেন। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম তো এখন নিষিদ্ধ তো আদালত করেনি, নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে। তো একটা সরকার যখন নির্বাহী আদেশে তো আওয়ামী লীগ সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। সেটা কি মানুষ মেনে নিয়েছে বা সেটা গ্রহণযোগ্য হয়েছে? হয়নি। তো এখন এই সরকার যাওয়ার পরে এটা মানে সময় বিচার করবে যে এই সিদ্ধান্ত সঠিক কি সঠিক না। এবং নির্বাচনটা একটা অপূর্ণতা থেকে গেল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে কথা বলে আসছে, আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন নিয়ে যে বিতর্ক, যে সমালোচনা, যে তারা সবাইকে নিয়ে নির্বাচন করে না, একটা পাতানো নির্বাচন করেছে। এই নির্বাচন নিয়েও তো প্রশ্ন উঠবে, মানে যে একটা পক্ষকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এই আওয়ামী লীগের বা তারা যে অপরাধ করেছে সেটি তো আসলে জাতিসংঘ স্বীকৃত। তারা অপরাধ করেছে, 10,000 লোক অপরাধ করেছে। 10,000 লোকের বিরুদ্ধে আপনি মামলা করেন, তাদের বিচার, তাদের দণ্ডিত করেন। তার বাইরে লাখ লাখ যে নেতাকর্মী আছে তৃণমূলের, তাদের কি হবে? হ্যাঁ, আওয়ামী লীগ অবশ্যই অপরাধ করেছে বলেই তো তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের বিচার হোক। কিন্তু দল হিসাবে তো এখনো বিচার হয়নি। আদালত যদি বিচার করত, এবং আদালত কিন্তু জামাত ইসলামেরও বিচার করেনি, যে জামাত ইসলামের নিষিদ্ধ, এটা আদালত করেনি, এটা নির্বাহী আদেশে করা হয়েছে। অর্থাৎ সব সরকারই কিন্তু এই নির্বাহী আদেশ অর্থাৎ নিবর্তনমূলক আইনের আশ্রয় নেয় রাজনৈতিক প্রতিপক্ষকে মানে কী বলে মোকাবেলা করতে। এটি উচিত না গণতান্ত্রিক সমাজে। এখন এটি নিয়ে সময় করবে। যদি একটা ভালো নির্বাচন করতে পারে সরকার, তাহলে তো তারা বাহবা পাবে। যদি না পারে, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে যেতে পারবে কিনা সেই প্রশ্ন থাকবে তখন। আর যদি এই প্রসঙ্গে দৈনিক ইনকিলাবের একটি শিরোনাম দেখছি যে সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম। সেনাপ্রধান তিনি বলেছেন, গতকাল তিনি তিন বাহিনীর প্রধান সহ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচনটি হবেই এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটি সেটি সুন্দর থাকবে, সবাই ভোট দিতে যেতে পারবে। এটি সেনাপ্রধান বলেছেন। এখানেও তো ক্ষমতার ভরকেন্দ্র কোনটি? মানে এটা তো সামরিক সরকার না, এটা বেসামরিক সরকার, অন্তর্বর্তী সরকার, সংবিধান সম্মত সরকার, তাই না? সেখানে তো পুরো কর্তৃত্ব বেসামরিক সরকারের কাছে। মাঠে সেনাবাহিনী আছে, তার মানে এই সরকার সেনাবাহিনীর সহায়তা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না বা নির্বাচনটা পরিচালনা করতে পারছে না। এই কারণে এবার কিন্তু সেনা সদস্যদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্য হিসাবে তাদের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে ভোট কেন্দ্রে। অর্থাৎ তারা আর স্ট্রাইকিং ফোর্স না, ভ্রাম্যমান বাহিনী হিসাবে তারা দায়িত্ব পালন করবে না। অবশ্যই সেনাপ্রধানের এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে এখানে বেসামরিক কর্তৃপক্ষের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দুর্বলতা কোথায়? আপনি 17-18 মাসের পুরো সময়টাই তো সেনাবাহিনী মাঠে ছিল।
আবার এই সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম দেশের ভিতরে বাইরে থেকে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। একটা সেনাবাহিনীকে বিতর্কিত করা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আপনি দেখেছেন যে একজন সাবেক মেজর জেনারেল ফজলে এলাহি তিনি উইকের সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যদি আবার ব্যর্থ হয় তাহলে আবার সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। এখন বারবার সেনাবাহিনীকে এই গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা আহ্বান জানাবো, আর রাজনীতিকদের হাতে ক্ষমতা অর্পণ করে বলবো যে রাজনীতিকরাই হচ্ছে রাজনীতি করবেন, তারাই দেশ পরিচালনা করবেন, এটিও তো স্ববিরোধী। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বকে প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আপনি দেখুন আজকে বিএনপি জামাত যে একে অপরকে যে ভাষায় কথা বলছে, যে ভাষায় সমালোচনা করছে, এটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধেও একই ভাষায় কথা বলতো, একই রকম একে অপরের দেশপ্রেম নিয়ে সন্দেহ করা, একে অপরের সততা নিয়ে সন্দেহ করা, এবং সেটা তথ্য প্রমাণ থাকলে আপনি বলুন। আর ধর্ম এমন একটি বিষয়, এটি তো বিতর্ক করে সমাধান পাওয়া যাবে না। এখানে এটা আস্থার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আপনি যার বিশ্বাস নিয়ে তিনি থাকবেন। আর আপনি যখনই রাজনীতিতে ধর্মকে আনতে চাইবেন তখনই কিন্তু বিতর্ক তৈরি হবে। এক ধরনের কেউ ধর্ম তো এটি মানে এর কোনো মীমাংসা নেই। এই কারণেই আমরা যতটা সম্ভব, এবং জামাত ইসলামী তো অনেক বলবো যে তাদের আগের অবস্থান থেকে এগিয়ে সরে এসেছে, তারা এখন একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র করার কথা বলছে, কিন্তু সেখানে নারীকে বঞ্চিত করে কিন্তু সেটা সম্ভব না। আপনি তো বললেন যে ভবিষ্যতে তারা মন্ত্রী হিসেবে মন্ত্রী নেবে, কিন্তু এমপি নিলেন না। আচ্ছা, ভবিষ্যতে প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর কিছু একেবারে যারা শুরু থেকে রাজনীতি করে, বিভিন্ন দলের যে নারীরা রাজনীতি করে, তারা তাদের এলাকা অবস্থান হয়তো সেইভাবে গড়ে তুলেছে, কিন্তু হঠাৎ করে কোনো নারীদের আমি জাস্ট জানার জন্য বলছি যে কোনো আসনে নমিনেশন দিলে তার জিতে আসার বিষয়টি কিন্তু রাজনৈতিক দলের মাথায় থাকে যে তিনি জিতে আসতে পারবেন কিনা। না, এভাবে তৈরি করা আপনি দেখুন যে এটিএম শামসুল হুদা কমিশন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে শর্ত জড়িয়ে দিয়েছিল যে প্রতিটি রাজনৈতিক দলকে 2020 সালের মধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত 33% সদস্যপদ নিশ্চিত করতে হবে, সেটি কিন্তু কোনো দল করেনি। জামাত দাবি করে যে তাদের 43% নারী কর্মী আছে, তাহলে 43% নারী কর্মী থাকলে 43% তারা কেন মনোনয়ন দিল না? মানে এই প্রশ্ন তো উঠবে। অথবা কিছু মনোনয়ন দেওয়া বুঝলাম, আপনি যেটা বলছেন যে কথা হচ্ছে তাকে নির্বাচিত হওয়ার মতো যোগ্য করে তুলতে হবে, তার সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। আর আমাদের এখানে মনোনয়ন হয়তো উপর থেকে, নিচ থেকে হয় না, তৃণমূল থেকে হয় না, নেতৃত্ব তৈরি হয় না, এটা কোনো দলে করেনি। হ্যাঁ, জামাত দাবি করেছে তারা গণতান্ত্রিকভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। সেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার মালিককে নারী পুরুষ মিলে না শুধু পুরুষ? নারী পুরুষ মিলে নিশ্চয়। নারী পুরুষ মিলে জামাত ইসলামের যত নারী সদস্য আছেন তারা বলছেন যে আমাদের প্রার্থী করো না। এটা তো কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। জি, আপনি বলছেন যে দুই দলই এখন মানে মুখোমুখি, এবং আগে যেরকম আওয়ামী লীগ বলতো বা আওয়ামী লীগের বিপক্ষরা বলতো ঠিক সেই একটা অবস্থা চলে আসে। 2-3 দিন আগে টিআইবি নির্বাহী পরিচালক তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে জুলাই যে আন্দোলনটি হতে, অর্থাৎ গণঅভ্যুত্থানটি হতে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা গ্রহণ করেনি। ওনার শব্দটা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, কোনো শিক্ষাই গ্রহণ করেনি। অর্থাৎ এখন যেমন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার যেমন বলেছেন, আরও অনেক কমিশনের অনেক প্রধান বলেছেন, হতাশা ব্যক্ত করেছেন। সাবেক উপদেষ্টা মাহবুজ আলম, যিনি এখন সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তিনি বলেছেন যে ভবিষ্যৎ রাজনীতি, তিনি বলেছেন যে এখন জুলাই অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা ছিল তার কোনো চিহ্ন নেই। মানে সেখানেও কিন্তু হতাশার কথা। তাহলে এই 17 মাসে আমাদের অর্জন কি? অন্তর্বর্তী সরকার এত কমিশন করলো, এত বৈঠক করলো, 8 মাস ধরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করলো, জুলাই সনদ হলো, তাহলে কোনো যদি পরিবর্তন না হয় তাহলে আমরা নির্বাচনের পর তো দেখবো যে মানে যা আগে ছিল তা সেরকমই হয়েছে। তখন আবার এই সরকারের বিরুদ্ধেও ফ্যাসিবাদের, যে সরকার আসবে তাদের বিরুদ্ধেও ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অভিযোগ আসবে। আসলে
গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা একসঙ্গে চলতে অভ্যস্ত কিনা। আজকে বিএনপি জামাত এই যে পরস্পরকে দোষারোপ করছে, এটা নিজেদের অনেকটা বলবো যে রাজনৈতিক দেউলিয়ত্বের কারণে, অস্থিরতার কারণে, যে জনগণের উপর আস্থা না থাকার কারণে, জনগণ যাকে সিদ্ধান্ত নেয়। আর আমাদের দেশে মনে করা হয় যে যদি আমি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন না করতে পারি তাহলে সব কিছু চলে গেল। এই মানসিকতায় তো গণতন্ত্র টেকসই করবে না, গণতন্ত্র প্রতিষ্ঠাও করবে না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে। আর একটু নির্বাচনের প্রসঙ্গে আসি। গতকাল একটি জরিপ হয়েছে, সেই জরিপে বলা হয়েছে যে আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন তারা, তো আপনিও বলেন যে ভোট দিতে যাবেন, 48% বিএনপিকে ভোট দেবে, 29% জামাতকে ভোট দিবে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের, কিন্তু এখানে ওই জরিপেই আরেকটি তথ্য আছে যে 47% মানুষ, 48% না 47% চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এবং 22% চায় শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। তার ব্যবধানটা কিন্তু অনেক বেশি, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ব্যবধানটা আরো বেশি। এখন এই জরিপ তো আর, এবং ইনকিলাবের শিরোনাম আছে যে আসন্ন নির্বাচন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। না, সেটা তো ইকোনমিক্সের বিশ্লেষণ। বাইরের যতগুলো বিশ্লেষণ, যত পত্রিকা, সেটা শুধু ভারতীয় না, যদিও জামাত ইসলামের নেতারা বলার চেষ্টা করছেন যে ভারত চায় যে একজন জামাতের তাত্ত্বিক হিসেবে পরিচিত, যেমন ASM শাহরিয়ার কবির, তিনি বলছেন যে ভারত চায় বিএনপি জয়ী হোক। এখন ভারত চাইলে কি বিএনপি জিতবে? ভারত চাইলে কি আর জামাত ইসলামী জিতবে? দেশের জনগণ যাকে চায়, ভারত তো চায়নি যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হোক, কিন্তু দেশের জনগণ ক্ষমতাচ্যুত করেছে। তো এই জনগণের প্রতি আস্থার অভাব। আর এখন দেখুন, আগে আওয়ামী লীগকে যেভাবে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এখন বিএনপির যারা বিরোধী শক্তি, জামাত ইসলাম সহ, তারা কিন্তু বিএনপিকে একইভাবে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং এর পিছনে আমাদের দেশের বাইরের যে ইউটিউবার বা যারা প্রচারক, তারা অনেকটা উস্কানি দিচ্ছে এবং নানাভাবে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এই বহিঃশত্রুকে কি তারা নিজেরা আসছেন নাকি আমরা জায়গা করে দিচ্ছি? অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলো। না, বহিঃশক্তি মানে কি? ভারত বলছেন না, যারা বাইরে থেকে ভারত পশ্চিমা বিশ্ব বা যারাই আমাদের রাজনীতি নিয়ে আমরা দেখি নির্বাচনের সময় আসলেই তারা বেশি সক্রিয় হয়ে যায়, বিভিন্ন দলের সাথে তারা বৈঠক করছেন, নির্বাচন কমিশনে বৈঠক করতেই পারে। এক হচ্ছে যে আমরা তো গণতন্ত্রকে টেকসই করতে পারিনি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে পারিনি। এ কারণেই গণ-অভ্যুত্থান হয়, এ কারণেই আমরা বাইরে কূটনীতিকদের ডাকি অথবা কূটনীতিকরা চলে আসেন। মানে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি না, বা সমস্যা আমরা বুঝতেও পারি না। কারণ আমরা মনে করি যে আমার সমস্যার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল মনে করেন তার কোনো দায় নেই, এর পুরো দায় অন্য দলের উপর। যখন এরকম মনে করে যে আমার দায় নাই, আমার কোনো দোষ নেই, তখন তো তিনি বুঝবেন না, সেই দল বুঝবে না। কিন্তু সবসঙ্গে এই যে একসঙ্গে বসে, যেমন গত নির্বাচনী তফসিলের পর জামাত ইসলামী একটা প্রতিযোগী রাজনৈতিক দল, বিএনপি প্রতিযোগী নির্বাচনে করছে, তাদের নেতাদের মধ্যে কোনো রকম সামাজিক অনুষ্ঠানেও দেখা হয় বলে মনে হয় না এখন। মানে তাদের ভাষাভঙ্গিতে মনে হয় হয়তো পথে দেখা হয়। মানে একটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী রাজনীতিক, এর অর্থ যে তিনি শত্রু না, কিন্তু আমাদের রাজনীতিকরা শত্রু হিসাবে গণ্য করে। সেটি একসময় আওয়ামী লীগ বিএনপির মধ্যে শত্রুতা ছিল, এখন বিএনপি জামাতের মধ্যে শত্রুতা। এরপর ধরেন বিএনপি জামাত বাইরে অন্য কোনো দল যদি কি বলে ক্ষমতা প্রত্যাশী হয়, তখন তারা তাকে একইভাবে চিহ্নিত করবে। আমরা একটু চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলি। নির্বাচনের কথা হলো, চট্টগ্রাম বন্দরে খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ, শ্রমিকদের কর্মবিরতি চলছে। ইত্তেফাক অর্থাৎ তড়িঘড়ি করে যে চুক্তিটি করেছেন ডেনমার্কের একটা প্রতিষ্ঠানের সাথে সরকার চট্টগ্রাম বন্দরের যে ব্যবস্থাপনা নিয়ে, সেই কারণে সেখানে কর্মচারীরা তারা এখন তো বোধহয় চুক্তি হয়নি, হয়েছে চুক্তি করার কথাই, এর প্রতিবাদী যাতে চুক্তি না করে এই সময়ের মধ্যে। এখন এর আগে লালদিয়া বা আরো কয়েকটি টার্মিনালের ব্যাপার চুক্তি করেছে, কিন্তু এই বিষয়ে বন্দর পরিচালনাকারী, বন্দরের নেতাকর্মী, বন্দরের কর্মকর্তা কর্মচারীদের আপত্তি হচ্ছে যে তড়িঘড়ি করে কেন,
এই অন্তর্বর্তী সরকার তো কয়েকদিন পর থাকছে না, তারা একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব এই চুক্তি দায়িত্বটা তাদের কাছে দিল না কেন? আবার বিস্ময়করভাবে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কোনো কথা বলছে না, যে এই যে একটা অচল অবস্থা চলছে, মানে জনগণের জন্য তো রাজনীতি, দেশের জন্য রাজনীতি। আজকে 4 দিন ধরে যে চট্টগ্রাম বন্দর অচল, দেশের প্রধান বন্দর, যেখান থেকে 90%-এরও বেশি পণ্য আনা নেওয়া হয় সমুদ্রপথে, সেই বন্দরটি অচল, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর মানে প্রতিক্রিয়া পড়বে, কিন্তু প্রভাব পড়বে জনগণের উপর, ভোক্তাদের উপর। আমরা দেখছি যে এবং বিভিন্ন জায়গায় প্রতিবেদন হয়েছে, সরকার যেমন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা নিয়ে, পরিবেশ শান্ত রাখা নিয়ে যতটা না তৎপর, তার চেয়ে বেশি তৎপর এই কিছু চুক্তি করা, আইন করা, অর্থাৎ শেষ দিকে এসে। হ্যাঁ, এটা তো অভিযোগ। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ক্ষেত্রে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটা যৌক্তিক বলেই মনে করি। যে আগস্টে যেটি সমঝোতা হয়েছিল, দুই পক্ষ ঐকমত্য প্রকাশ করেছিল, মানে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটাকেই চুক্তিতে রূপ দেওয়া। এটা কিন্তু নতুন নয়, কিন্তু কিসের বিনিময়ে সেই চুক্তিটা জনগণের সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এই প্রশ্নটি দিতে হচ্ছে। আরও অনেক বিষয়ে সরকার তড়িঘড়ি করে চুক্তি করতে চাচ্ছে। এখন একদিকে আমাদের উপদেষ্টারা পাসপোর্ট ফেরত দিচ্ছেন, বাড়ি ছেড়ে দিচ্ছেন, আর একদিকে চুক্তি নিয়ে দৌড়ঝাঁপ করছেন। তো মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের যারা নীতি নির্ধারক, তারা এই বিষয়টি জনগণের যে মনোজগৎ, সেটা যদি তারা না বুঝতে পারেন, তাহলে তো এটা তার বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। ধন্যবাদ মিস্টার সোহরাব হাসান চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন বাংলা ভিশনে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।